আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য ভালোবাসা গল্পের 2 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সায়ানা বলল, আপনার একাকিত্বের সঙ্গী হতে দিবেন ইহসান শেখ? বেশ মোহনীয় কণ্ঠে কথাটি বলল সায়ানা। ইহসান বলল, লাঞ্চ টাইম শেষ, আবার অন্য একদিন খুশ গল্প করতে আসবেন, ঠিক আছে? সায়ানা বলল, আপনাকে কি আমার সেরকম মনে হচ্ছে ইহসান? ইহসান বলল, আসলে কিরকম বুঝতে পারছি না। সায়ানা বলল, যাই হোক বাদ দিন। 1 মাস পর হসপিটালের সব সিনিয়র ডক্টর, মেডিকেল অফিসার, জুনিয়র ডক্টর, হসপিটালের সিআই এবং ম্যানেজিং কমিটি সবাই মিলে একটা গেট টুগেদার পার্টি হবে। আপনি থাকবেন তো? ইহসান বলল, পরেরটা ভেবে দেখবো, এখন আমি রুগী দেখা স্টার্ট করব, আপনি চাইলে আসতে পারেন। কথাটি সায়ানার বেশ গায়ে লাগলো। এভাবে কেউ বলে নাকি? আজব তো। তার মতো সুন্দর মেয়েকে ইহসান পাত্তা দিচ্ছে না, বিষয়টা বেশ সন্দেহজনক। ইহসান কেন বুঝে না সায়ানার যে তার খুব পছন্দ? সায়ানার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, না হলে জানি আবার কি বলে ফেলে। তার একটা মান সম্মান আছে তো। আর এদিকে সারা দুপুর বিকেল ইজানিয়া তার 14 গোষ্ঠীর কাহিনী শুনিয়ে দিল পদ্মকে। পদ্ম কিন্তু ভালোই লেগেছে। আসলে পদ্ম এরকম কথা বলা মানুষকে পছন্দ করে। সেও প্রচুর কথা বলতে পছন্দ করে, কিন্তু পরিস্থিতির কারণে বলা হয়ে উঠছে না। আবার কি না কি ভাবে। ইজনিয়া একটা বন্ধুসুলভ মেয়ে, তার কথা দেখেই বোঝা যায়। রাত 8টায় পদ্ম আর ইজনিয়া রাতের খাবার খেয়ে ফেললো। ইজনিয়া চলে গিয়েছে পড়তে, আর পদ্ম ইজানের রুমে এসেছে। গ্রামে হলে এতক্ষণ ঘুমিয়ে যেত, কিন্তু এখানে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে যদি ওনারা কিছু মনে করেন। পদ্ম খাটে বসে আবারও সেই ছবিটার দিকে তাকালো। ছবিটার দিকে তাকালে পদ্মের কেমন জানি লাগে, যেন ইজান তার দিকেই তাকিয়ে হাসছে। একটু একটু লজ্জাও লাগতে শুরু করলো পদ্মের। ঘড়ির কাঁটা 8টা 34, তখন একটু একটু করে পদ্মের চোখে ঘুম আসছে। সে আর বসে থাকতে পারছে না, এবার শুয়েই গেল। সকালে শাশুড়ি বলেছিল ইজান যখন হসপিটালে যায় তখন যেন সে উঠে। এই কথা চিন্তা করেই পদ্ম ঘুমিয়ে গেল। রাত 10টা 30, ইজান বাসায় আসলো। উপরে ওঠার সময় মনিরা শেখ বললেন সে যেন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসে, কারণ তারা কেউ এখনো খাননি। ইজান কথা মতো তাই করলো, কিন্তু রুমে এসে সে দরজার কাছে দাঁড়িয়ে আছে। বাহির থেকে দেখা যাচ্ছে পদ্ম ঘুমাচ্ছে। ইজান বিড়বিড় করতে করতে রুমে ঢুকলো। এই মেয়ে সারাদিন ঘুমায় নাকি? রাতের খাবার খেয়ে ইজান রুমে আসলো। এখন ঘুম আসবে না, তাই সে মোবাইল নিয়ে বসলো। খাটের এক পাশে পদ্ম, আরেক পাশে ইজান। ইজান নিজের মতো ফোন দেখছে, পদ্মের দিকে তাকাচ্ছে না। রাতে হঠাৎ অনেক বাতাস শুরু হলো। ইজান সেটা দেখে বারান্দায় এসে দাঁড়িয়েছে। বিকেলে তো এমন কোনো সংকেত পায়নি যে বৃষ্টি আসবে। এমনকি সে বাসায় আসার আগ পর্যন্ত মনে হয়নি বৃষ্টি আসবে। ইজান বারান্দায় দাঁড়িয়ে বাতাস দেখছে। মেঘ আসার আগ মুহূর্ত তার কাছে ভীষণ প্রিয়। ঘুরুম করে মেঘের আওয়াজ শোনা গেল। পদ্ম লাফ দিয়ে উঠে পড়েছে ঘুম থেকে। ঘুম থেকে উঠে বুঝতে পারলো বৃষ্টি হবে, তাই মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। কিন্তু মেঘের আওয়াজে তো ভয় হচ্ছে। গ্রামে থাকলে তো তার মা 2 বোনকে জড়িয়ে ধরে বসে থাকতো, এখন কি হবে? পদ্ম দেখছে বারান্দায় ইজান দাঁড়িয়ে আছে। তড়িঘড়ি করে ইজানের পেছনে দাঁড়ালো। ইজান পদ্মকে খেয়াল করেনি, তার দৃষ্টি বাহিরে। আবারও মেঘের ডাক শোনা গেল। পদ্ম ভয়ে ইজানের টি শার্ট টেনে ধরলো। ইজান পিছন ফিরে তাকালো, দেখলো পদ্ম চোখ বন্ধ করে কাছুমাচু করে রেখেছে। ইজান পদ্মের হাত ধরে টেনে ওপাশে দাঁড় করালো। তারপর বলল, বেশি ভয় পাচ্ছেন নাকি ম্যাডাম? পদ্ম ভয়ে ভয়ে বলছে, জি হ্যাঁ। ইজান বলল, আবারও মেঘ ডাক দিল। পদ্ম আবার চোখ বন্ধ করে ইজানের টি শার্ট চেপে ধরেছে। ইজান পদ্মের দিকে তাকিয়ে বলল, আমি কি জড়িয়ে ধরবো তোমাকে? রাতের আকাশে মেঘ বোঝা যাচ্ছে না কিছু, চারিদিক এমনি অন্ধকার হয়ে আছে। বৃষ্টি হওয়ার পর কেমন নির্জন মনে হচ্ছে শহরটা। চারিদিকে শীতল আবহাওয়া, মৃদু বাতাস বইছে। বাতাসের সাথে হালকা কেঁপে উঠছে পদ্ম। ইজান পদ্মের দিকে তাকিয়ে আছে। পদ্ম যে কিছুক্ষণ পর পর কেঁপে উঠছে ইজান ভালো করেই খেয়াল করছে। পদ্মের কেঁপে ওঠা দেখে নিঃশব্দে ইজান হাসছে। পদ্ম আগের মতো ভয় পেয়ে চোখ বন্ধ করে আছে। আবার মেঘের আওয়াজ শোনা গেল। পদ্ম এবার মুখ ফুটে বলল, আমার ভীষণ ভয় করছে। বলেই পদ্ম জড়িয়ে ধরেছে ইজানকে। ইজান খুব হালকাভাবে এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে, কিন্তু পদ্ম খুব জোরে সোরে জড়িয়ে ধরেছে। বোঝা যাচ্ছে পদ্ম খুব ভয় পেয়েছে। পদ্ম ইজানের বুক সমেত। ইজান মনে মনে বলল, বয়সেও ছোট, উচ্চতায়ও ছোট। আচ্ছা, ইজানের এমন কেন লাগছে? পিচ্ছে একটা মেয়ের সংস্পর্শে এসে। ইজানের জীবনের প্রথম নারী পদ্ম। কিছুক্ষণ বাদে ইজান ছেড়ে দিল পদ্মকে। পদ্ম হকচকিয়ে গেল। লজ্জায় সে এখন থেকে চলে এসেছে। চিন্তা ভাবনা করতে পারে না পদ্ম। তবে ওই সময়ের মুহূর্তটা মনে পড়তেই পদ্মের মুখ লাল আবার ছড়িয়ে পড়লো। ইস, কি লজ্জা! পদ্ম ঘুমিয়ে পড়েছে। ইজান রুম থেকে বেরিয়ে গেল। সারা রাত ইজান লিভিং রুমে সোফায় কাটিয়ে দিল। মন চাচ্ছে না রুমে যেতে, তাই ওখানেই শুয়ে পড়লো। সকাল 7টা। আজ শুক্রবার, ইজানের ছুটি। হসপিটালে যেতে হবে না, তাই ঘড়িতে অ্যালার্মও দেয়নি। মূলত শুক্রবার ইজান একটু বেশি সময় ঘুমায়। ইজান ঘুমাচ্ছে। মনিরা শেখ ঘুম থেকে উঠে লিভিং রুমে এসে দেখে তার ছেলে সোফায় পড়ে ঘুমাচ্ছে। মনিরা শেখের বেশ খারাপ লাগছে। হয়তো ইজান পদ্মকে মেনে নিতে পারেনি, তাই রুমে না শুয়ে এখানে সোফায় শুয়েছে। আজই তিনি ইজানের সাথে কথা বলবেন, তারপর তার একটা ব্যবস্থা তিনি করবেনই। ইজানের ঘুম ভেঙেছে 8টায়। ইজান উঠে তার রুমে গেল। আশ্চর্য, আজ রুমে পদ্মকে দেখেনি ইজান। ফ্রেশ হয়ে আসলো নিচে। প্রতিবারের মতো ইজানের বাবা হুমায়ুন শেখ টিভি দেখছেন আর চা খাচ্ছেন। ইজান তার বাবার পাশে সোফায় বসলো। ইদানিং হুমায়ুন শেখ ইজানের সাথে কথা বলছে না, কিন্তু ইজান তো তার কথা রেখেছে। তাও কেন এত তেজ দেখাচ্ছেন ইজান বুঝছে না। পদ্ম কফি নিয়ে এসেছে ইজানের জন্য।
পদ্ম মুখের সামনে কফিটা ধরেছে একদম, তারপর বলল আপনার কফি। ইজান মাথা তুলে পদ্মকে দেখলো, মাথা নিচু করে পদ্ম কফি নিয়ে একদম তার সামনে এসে দাঁড়ালো। পদ্ম ইজানের দিকে তাকাচ্ছে না। ইজান কফিটা হাতে নিল। পদ্ম ইজানের হাতে কফি দিয়ে রান্নাঘরে চলে আসলো। আসলে পদ্ম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছিল মনিরা শেখের কাছে। তিনিই পদ্মকে কফি বানানো শিখিয়ে দিয়েছেন। যে কফিটা পদ্ম বানিয়েছে সেটাই আবার উনি ইজানের জন্য পদ্মের হাত দিয়ে পাঠালেন। প্রথমে তো বলেছিল বিয়ে করবে না, বিয়ে না করলে এই সময় কফি বানিয়ে এনে কে খাওয়াতো। হুমায়ুন শেখ টিভির দিকে তাকিয়ে কথাটি বলল ইজানকে। এই বাসায় থাকলে এমনিও সকালে তার মা কফি বানিয়ে দেয় তাকে, আর ফ্ল্যাটে থাকলে নিজে বানিয়ে খাই। কিন্তু ইজান কোনো ভ্রুক্ষেপ করলো না হুমায়ুন শেখের কথাই। সে জানে তার বাবা তাকে খোঁচা দিয়ে কথাটি বলেছে, আর অকারণে তার কথা বলা পছন্দ না। খুব কম সময়ে এসব অযুক্তিযুক্ত কথার উত্তর দেয় ইজান। সে নিজের মতো কফি খাচ্ছে আর ফোন দেখছে। এর মাঝে পদ্মর মা কল দিয়েছে। পদ্ম যেহেতু রান্না করে তাই ফোনটা নিয়ে ওখানেই গেল। পদ্মকে ফোনটা রিসিভ করে দিয়ে বলল কথা বলতে। পদ্ম কিছুক্ষণ কথা বললো তার মায়ের সাথে। কথা বলার মাঝে মাঝে তার কণ্ঠ আটকে আসছিল, চোখে পানি টলমল করছিল। এটা বেশ খেয়াল করলো ইজান। কথা বলা শেষে পদ্ম ফোনটা দিয়ে দিল ইজানকে। ইজান তার মাকে বলছে, মা আমার তো কাল রাতে যাওয়ার কথা ছিল ওই ফ্ল্যাটে, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। আজ নাস্তা করার পর চলে যাব। মনিরা শেখ বলল, তোর সাথে আমার কিছু কথা আছে ইজান। পদ্ম তুমি একটু এদিকটাই থাকো, আমি আসছি একটু পর। পদ্ম মাথা নাড়ালো। ইজান পদ্মের দিকে তাকালো। মনিরা শেখ ইজানের হাত ধরে ওনার রুমে নিয়ে গেল। তারপর বলল, শুন ইজান, তুই সত্যি কথা বলবি। আমি যা যা বলবো তুই শুধু সোজাসাপটা উত্তর দিবি। ইজান বেশ বিরক্ত হলো মায়ের কথাই। ইজানের চোখে মুখে একরাশ বিরক্তি। তারপর বলল, মা তুমি কি জানো না আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না? মনিরা শেখ বলল, সেটা তো আমি জানি। আচ্ছা তুই কি পদ্মকে মেনে নিতে পারিসনি কোনোভাবে? ইজান ছোট ছোট চোখ করে মায়ের দিকে তাকিয়ে আছে। হঠাৎ এই প্রশ্ন করার কারণ কি? মনিরা শেখ বলল, এই যে তুই বলেছিস ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করিস না, তাহলে কেন বলছিস এখন? ইজান বলল, তুমি আসলে কি বলতে চাইছো মা বলো তো? মনিরা শেখ বলল, আমি বলতে চাইছি তোর কি পদ্মকে পছন্দ হয়নি? ওকে মেনে নিতে পারিসনি? আজ সকালে দেখলাম তুই সোফায় শুয়ে আছিস। কেন তুই সোফায় শুয়ে আছিস? তুই শুধু একবার বল তুই মেনে নিতে পারিসনি। মনিরা শেখ ব্যস্ত হয়ে গেছেন। ইজান শান্ত গলায় উত্তর দিল, আচ্ছা আমি যদি বলি মেনে নিতে পারিনি তাহলে কি হবে? মনিরা শেখ থমকে গেছেন ইজানের কথা শুনে। মনিরা শেখ বলল, এটা বলতে পারিস না তুই, মেয়েটার কি হবে ভেবে দেখ একবার। ইজান হাসতে হাসতে এক হাত দিয়ে তার মাকে জড়িয়ে ধরলো। তারপর বলল, বলেছি মেনে নিতে পারিনি, এটা তো বলিনি যে মেনে নেওয়ার চেষ্টা করব না। মনিরা শেখ এবার খেপে গেলেন। তারপর বললেন, সোজা সাপটা বলতে পারিস না? ইজান বলল, আরে মা শান্ত হও তো। আমার কথার উদ্দেশ্য হচ্ছে আমি পদ্মকে মেনে নেওয়ার চেষ্টা করব এবং ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি। ছেলের কথায় মুচকি হাসলেন মনিরা শেখ। তিনি জানেন তার ছেলে কখনো তার বাবা মায়ের কথার অবজ্ঞা করবেন না। ইজান তার বেশ শখেরও একটা ছেলে বলতে গেলে। ছেলেকে ভীষণ ভালোবাসেন তিনি। প্রথমে ছেলের কথা বুঝতে না পেরে একটু একটু রেগে গিয়েছিলেন বটে। ইজান বলল, মা তোমাকে তখন কি বললাম মনে নেই? আমার যে আজ ফ্ল্যাটে ফিরতে হবে। মনিরা শেখ বলল, হ্যাঁ পদ্মকে নিবি তোর সাথে? ইজান বলল, এক কথা আর কতবার বলতে হবে বলো তো? মনিরা শেখ বলল, নিবি কিনা সেটা বল। ইজান বলল, হ্যাঁ ওকে আমার সাথেই নিব, যেখানে যাই নিয়ে যাব। শেষের কথাটা বিড়বিড় করে বলল ইজান। মনিরা শেখ বলল, আর শুন আমিও যাবো তোদের সাথে। পদ্ম তো নতুন, তাই ওকে সব একেবারে শিখিয়ে দিয়ে আসবো, বুঝেছিস? ইজান বলল, আচ্ছা নাস্তা খেয়ে রেডি হয়ে থাকবে, আর ওকে বলে দিবে ও যেন রেডি হয়ে থাকে। 1 মিনিট লেট করবে না, ঠিক আছে? মনে কিন্তু রেখো। মনিরা শেখ বলল, আচ্ছা বাবা বুঝেছি। অতঃপর নাস্তা করে সবাই ওই বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। পদ্মকে ইজনিয়া রেডি করিয়ে দিল। যদিও পদ্ম বলেছিল ও রেডি হতে পারবে, তাও ইজনিয়া বলল সে রেডি করিয়ে দিবে। আজ আর শাড়ি পরেনি পদ্ম। ইজনিয়া একেবারে অন্যভাবে সাজিয়ে দিল। ইজানের তো যেই কথা সেই কাজ। সে চিৎকার শুরু করে দিয়েছে। তড়িঘড়ি করে মনিরা শেখ পদ্মকে নিয়ে নিচে নামলেন। পদ্ম এবং মনিরা শেখের লাগেজ আগেই গাড়িতে রাখা হয়েছে। গাড়িতে উঠতে উঠতে মনিরা শেখ বললেন, জানো পদ্ম, এই ছেলে 1 মিনিটও লেট করতে চায় না, না হলে আবার মাথা গরম হয়ে যায়। মনিরা শেখের কথায় মুচকি হাসলেন পদ্ম। ইজান এখনো পদ্মকে খেয়াল করেনি। সে সামনে বসেছে আর মনিরা শেখ পদ্ম পিছনে। প্রায় 2 ঘন্টার বেশি সময় লেগেছে তাদের। অনেক জ্যাম ছিল, না হলে আরো আগেই বাসায় চলে আসতো তারা। এই জ্যামে সবার বিরক্ত লাগলেও পদ্ম বেশ উপভোগ করেছে, কারণ সব গাড়ি একসাথে আটকে থাকা এটা প্রথম দেখেছে। তাই হয়তো ভালো লেগেছিল তার। বাসায় এসে সবাই টায়ার্ড, বিশেষ করে মনিরা শেখ। ইজান গিয়ে খাটে গিয়ে শুয়ে পড়লো উপর হয়ে। পদ্ম রুমে গেল না, সে ডাইনিং রুমে সোফায় বসে পড়লো। এই বাসাটাও অনেক সুন্দর, সব সাজানো গুছানো। এই রুমের বাসাতেও বেশিরভাগ দেয়ালে ইজানের ছবি। পদ্ম চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোই দেখছে। ইজান খেয়াল করলো পদ্ম রুমে আসেনি এখনো। মাথা উঠিয়ে পদ্মকে ডাক দিল ইজান, পদ্ম রুমে আসো। কথাটি পদ্মর কানে ঢুকেছে, কিন্তু তার ওই রুমে যেতে ভয় আর লজ্জা দুটোই কাজ করছে। সে কিভাবে যাবে? ইস, না ডাক দিলে হতো না। এখন সে কিভাবে ওই রুমে যাবে? অনেক চিন্তা করে রুমে ঢুকেছে পদ্ম। পদ্ম বলল, জি কিছু বলবেন? ইজান মুখ ওই দিক রেখে বলল, বাইরে কি করছিলে? এত দূর থেকে এসেছো, ফ্রেশ হবে না? পদ্ম বলল, জি। ইজান আর উত্তর দিল না। পদ্ম ইজানের উত্তরের আশায় দাঁড়িয়ে আছে, কিন্তু ইজান কিছু বলছে না। পদ্ম ভেবে নিয়েছে সে কিছু বলবে না, তাই সে ফ্রেশ হয়ে আসলো ওয়াশরুম থেকে। পদ্ম মনিরা শেখের রুমে গেলেন, তিনিও শুয়ে আছেন। পদ্মের একটু বিরক্ত লাগছে, সবাই এমন শুয়ে আছে কেন? পদ্ম বলল, মা আপনি শুয়ে আছেন কেন? মনিরা শেখ বলল, কি যে বলো, এত জার্নি করে আসলাম, একটু তো ক্লান্তি লাগছে, তোমার লাগছে না? পদ্মের সহজ সরল উত্তর, না তো।
মনিরা শেখ বললেন, ইজান কি করছে? পদ্ম বলল, শুয়ে আছেন দেখলাম। মনিরা শেখ বলল, মা ছেলের একই দশা দেখছি। আচ্ছা তুমি একটু বসো, আমি আসছি। পদ্মকে রেখে মনিরা শেখ ওয়াশরুমে চলে গেলেন। কিছু সময় বাদে তিনি বের হয়ে এসে পদ্মকে বললেন, চলো পদ্ম, আমার সাথে রান্নাঘরে। পদ্ম আর মনিরা শেখ রান্না করতে গেলেন। রান্না করার মাঝে পদ্ম যে কত শত প্রশ্ন ছুড়েছে মনিরা শেখকে, তিনিও একটু বিরক্ত হননি। তিনিও সমানভাবে কথা বলে চলেছেন পদ্মের সাথে। মাঝে মধ্যে মনিরা শেখ পদ্মকে ইজানের রুমে পাঠাচ্ছেন। পদ্ম যতবারই আসে ততবারই উকি দিয়ে দেখে যায় ইজানকে। মহাশয় ঘুমাচ্ছেন। এতটুকু এসে ক্লান্ত হয়ে একেবারে ঘুমিয়ে গেল। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করলো। মনিরা শেখ খাবার পর প্লেট রেখে আসতে গিয়েছেন। ইজান পদ্মের কানের কাছে এসে বলল, খাবার শেষ করে রুমে যাবা। পদ্ম শুনে মাথা নাড়ালো। মনিরা শেখ খাওয়ার পরে রেস্টরুমে গিয়েছেন। ইজানের কথা মতো পদ্ম রুমে গেল। ইজান কিসব করছে কাগজে। পদ্ম সেটা না বুঝে অবুজের মতো চেয়ে রইল। ইজান পদ্মকে দেখে কাগজগুলো রাখলো। খাটে বসলো সে। পদ্মকে বলল বসার জন্য। পদ্ম বসলো, কিন্তু দূরত্ব বজায় রেখে। ইজান একেবারে পদ্মর সামনে এসে বলল, তারপর বলল, এত দূরে বসার কি আছে? পদ্ম জবাব দিল না। তার দৃষ্টি ফ্লোরের দিকে। সেটা দেখে ইজান কিছুটা ধমক দিয়ে বলল, শুনোনি কি বলেছি? আর মাথা উঠাও। পদ্ম মাথা উঠালো। ইজান মনে মনে বলল, মেয়েটা তো খারাপ না। মা যে বলল মায়াবী চেহারা, ঠিক তাই। ফর্সা বেশি, ভ্রুগুলো চিকন, দূর থেকে দেখলে মনে হবে আর্ট করা, কিন্তু কাছে থেকে দেখলে বোঝা যাবে এগুলো ন্যাচারালই এমন। এত বেশি মোটাও না, আবার চিকনও না, দুটোর মাঝামাঝি। চুলগুলো বিনুনি করা, অনেক লম্বা না চুলগুলো, পিঠের মাঝ বরাবর। সাধারণত গ্রামের মেয়েদের চুলগুলো খুব বেশি লম্বা থাকে। ইজানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পদ্মর খারাপ লাগছিল। পদ্ম আবারও মাথা নিচু করে ফেললো। তারপর বলল, সরি। আচ্ছা তোমাকে যে এত তাড়াতাড়ি বিয়ে দিল তোমার খারাপ লাগে না? আমাকে বিয়ে দিলে আমি সারাদিন কান্না করতাম। যাই হোক, আল্লাহ বাঁচিয়েছেন। আমার বাবা মা আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দেননি। প্রথম কথাটা শুনে পদ্মর খারাপ লাগলেও শেষের কথাগুলো শুনে পদ্ম হেসে দিল। পদ্মর হাসি দেখে ইজানও হেসে দিল। মেয়েটা খুব সুন্দর হাসে। ইজান বলল, আচ্ছা তুমি বুড়ো বর পেয়েছো, সেটা নিয়ে কিছু বলবে না? তোমার আগে তো আমি মরে যাব, তখন কি হবে? পদ্মের হাসি বন্ধ হয়ে গিয়েছে। পদ্ম অনেকটা আটকে উঠছে। এসব কি বলছেন উনি? তার বিয়ে হলো কয়েকদিন হয়েছে, আর এর মাঝে উনি এসব বলছেন? পদ্ম বলল, কে আগে মারা যাবে এটা আমি আপনি কেউই জানি না। হয়তো আপনার আগে আমিও মারা যেতে পারি। আর বুড়ো বর পেয়েছি সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ইজান চুপ হয়ে আছে। পিচ্চি মেয়ে যে এত কথা বলতে পারে সেটা জানতো না ইজান। ইজান বলল, আচ্ছা বুঝলাম। আচ্ছা আমি তোমার আরেকটু কাছে গিয়ে বসি, হ্যাঁ? এটা বলে সত্যি সত্যি ইজান পদ্মের একদম কাছে এসে বসলো। পদ্ম ঘাবড়ে গিয়ে দূরে সরে আসতে চাইলো, কিন্তু সে মুহূর্তে ইজান হাত চেপে ধরলো। পদ্মকে একবারে তার সাথে মিশিয়ে বসালো। পদ্মের কাজ জড়িয়ে ধরে বলল, জড়তা কাটাও পদ্ম, আমার সাথে কথা বলো, আমার স্পর্শ স্বাভাবিকভাবে নাও।